জনাব মুর্শিদ কুলি খান, যে বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা, ঋণের সুদ 9% কার্যকর হলো কিনা। আপনি নিশ্চয়ই জানেন যে 2 দফা ঘোষণা দেওয়া হয়েছে। 2 দফা ঘোষণা দেওয়ার পরেও আমরা একটি প্রতিবেদন দেখলাম, সেই প্রতিবেদনেও বলা হচ্ছে ব্যাংকের এমডি এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে কিছু ব্যাংক কার্যকর করেছে, কিছু ব্যাংক কার্যকর করেনি। কেন আসলে কার্যকর করা যাচ্ছে না নতুন সুদের হার, কি সমস্যা? ধন্যবাদ আপনাকে। এটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। ওভারনাইট আপনার সার্কুলার দিয়ে 6 আর 9 এটা করা একটু কঠিন ব্যাপার। তবে 2 দফা সময় দিয়েছে এবং গ্র্যাজুয়ালি, আমি আগেও বলেছি যে আস্তে আস্তে কিন্তু এটা হবে। কিছু কিছু ব্যাংক করেছে, সরকারি ব্যাংকগুলো সরকারি আইন মানতে বাধ্য। বেসরকারি ব্যাংকগুলো মানে তারা এই 9% ঋণের হার করবে সিঙ্গেল ডিজিটে, এই কথা বলে তারা কিন্তু সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে বিপুল সুবিধা নিয়েছে। আপনি জানেন যে 4-5টি সুবিধা তাদেরকে দেওয়া হয়েছে যেটা অভূতপূর্ব। যেমন তাদের কর্পোরেট ট্যাক্স 2.5% কমানো হয়েছে, সিআরআর 1% আপনার কমানো হয়েছে, তারপরে আপনার মানে সরকারি আমানত 50-50, এছাড়া রেপো হার কমানো হয়েছে। তো একসঙ্গে এতগুলো সুবিধা দেওয়ার পরও যে আপনার ঋণের হার, তারা কিন্তু আমানতের হার কিন্তু তারা আপনার কমিয়ে দিয়েছে, কারণ আমানতকারীদের উপরে তারা মানে এই ব্যাপারে তারা সিদ্ধহস্ত। কিন্তু ঋণের হার এখানেই যে বলা হয় যে আমরা যে আপনার পড়েছি, বইয়ে পড়েছি যে কমার্শিয়াল ব্যাংকস আর প্রফিট ম্যাক্সিমাইজার, তারা অলওয়েজ কিন্তু দে আর অলওয়েজ রানিং আফটার প্রফিট। তো এই যে সুদের আমানতকারীদের আপনি কিন্তু ঠিকই কমিয়ে দিয়েছেন উইদিন মিনিট, কিন্তু ঋণের হার তারা কমাচ্ছে না। 2-1টা জায়গায় হয়তো আপনার কি বলে কসমেটিক্স সার্জারির মতন আর কি কমিয়েছে কিছু কিছু ব্যাংক আপনার 2-1টা জায়গায়। কিন্তু আপনার রিপোর্টই আছে যে মিডিয়াম টার্ম এবং লং টার্ম লোনের সুদের হার তারা ওয়েবসাইট থেকেই সরিয়ে দিয়েছে। এবং আমরাও যে অভিযোগ পাই বিভিন্ন, যে দেখা যায় যে না এখনো এই ধরনের কিছু সেন্ট্রাল ব্যাংক তর্জন গর্জন করে যাচ্ছে যে এটা করা হবে ওটা করা হবে, কিন্তু আমরা সেরকম কোনো কার্যকর পদক্ষেপ, খুব ইফেক্টিভ পদক্ষেপ, তবে সেন্ট্রাল ব্যাংক হয়তো নিবে, সময়ের ব্যাপার। জি, আমরা মানে দেখছিলাম মানে কিছু ব্যাংক কার্যকর করলো, কিছু ব্যাংক করলো না, এতে করে ব্যাংকিং খাতে কোনো ধরনের প্রেসার হতে পারে? অবশ্যই ডিসক্রিমিনেশন হয়। যে আপনার মনে করেন যে কিছু কিছু ব্যাংক যারা ভালো ব্যাংক, আই মিন যাদেরকে বলা হয় যাদের ফাইন্যান্সিয়াল হেলথ ভালো, তারা হয়তো এটা করতে পারে। কারণ আবার কিছু কিছু ব্যাংক যেগুলো মানে ফিনান্সিয়ালি ডিস্ট্রেসড, যেমন মনে করেন যে তাদের নন পারফর্মিং লোনস অনেক বেশি, সেখানে তারা কোনো তাদের নন আর্নিং অ্যাসেট, এই নন পারফর্মিং লোনগুলো নন আর্নিং অ্যাসেট, এবং তাদের জন্য আসলে কিন্তু রিয়েল মানে অসুবিধা। আপনি দেখেন যে মানে আপনি অনেক ব্যাংক আবার করে কি, ভালো কাস্টমারদেরকে কিন্তু সুদের হার কম নেয়, কারণ যারা জানে যে এই কাস্টমার ভালো এবং এ আপনার টাকা ফেরত দেবে। আর কিছু কাস্টমার আছে যারা ওয়ান টাইম ব্যাংকিং করে, যে কাস্টমারগুলো মানে তারা ব্যাংকে আসেই যে ব্যাংকে টাকা মেরে দেওয়ার জন্য বা ব্যাংকে টাকা ফেরত না দেওয়ার জন্য, তাদের কাছে একটু বেশি চার্জ করে। তো এটা কিন্তু ভালো কাস্টমার, মানে কাস্টমারের যে ক্যারেক্টার করে, যে কাস্টমার টাকা ফেরত দিবে না তার কাছ থেকে হাই ইন্টারেস্ট আরোপ করে লাভ কি ব্যাংকের? না, আরোপ করে তার একটাই অন্তত কি ইসে থাকে যে না অ্যাটলিস্ট। তো এখানে যে জিনিসটা হলো যে এখানে ব্যাংকগুলোকে কঠোর হতে হবে, কারণ তারা যে ওয়াদা করেছে তারা কিন্তু ওয়াদাবদ্ধ। এই সুবিধাগুলো নেওয়ার সময় ব্যাংক মালিকদের সংগঠন এবং তারা বারবার বলেছে আমরা এখন একটা ইকোনমিক মানে গ্রোথ বা উন্নয়নের মহাসড়কে আছি, অনেক প্রজেক্ট হচ্ছে, মানে লট অফ আপনার কি বলে এই যে মেগা প্রজেক্ট হচ্ছে এবং আরো বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। তা কাজে এই সময় যদি আপনি সুদের হার 14, 15, 13 করেন, তাহলে কিন্তু আমাদের অর্থনীতি যে উন্নয়নের যে ধারা, সেই ধারাটা বাধাগ্রস্ত হবে। কাজেই এবং এই জন্যই কিন্তু সরকার বাহাদুর আপনার এতগুলো সুবিধা দিয়েছে। জি, আপনার কথা সূত্র ধরেই প্রশ্ন করতে চাই, ব্যাংক মালিকরা নিজেরা বসে সিদ্ধান্ত নিলেন যে তারা সুদ হার
আমানতে 6 করবেন, ঋণের ক্ষেত্রে 9 করবেন। 9-6 নিজেরা বসে সিদ্ধান্ত নিয়ে নিজেরাই মানছেন না, বিষয়টি এটা খুবই মানে দুঃখজনক। এটা খুবই দুঃখজনক যে তারা মানে নিজেরাই নিজেদের মানে কথা রাখছেন না। কার্যকর করতে পারছে না। তাহলে এই এমন সিদ্ধান্ত ঘোষণা দেওয়ার অর্থ কি হতে পারে? এটা মানে এই যে কার্যকর হচ্ছে না, এটা জনগণকে একটু হতাশ করবে। এবং আমার মনে হয় যে এখানে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের খুব দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা উচিত। আমরা কিন্তু ব্যাংক মালিকদের বৈঠক শেষে যে তারা বের হয়ে এসে অর্থমন্ত্রী কথা বলেছেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কথা বলেছেন, তারাও কথা বলেছেন, সবাই বলেছেন এটি কার্যকর হবে, কিন্তু সেন্ট্রাল ব্যাংক থেকে কিন্তু আমরা কোনো প্রজ্ঞাপন কিন্তু পাইনি। কেন্দ্রীয় ব্যাংকের কিন্তু আপনি যদি গত মনিটারি পলিসি যেটা ঘোষণা করা হয়েছে জুলাইয়ের শেষ দিকে, আপনি যদি মনিটারি পলিসি দেখেন সেখানে কিন্তু বলা হয়েছে হ্যাঁ সেন্ট্রাল ব্যাংক ওইভাবে মানে করে না, বাট সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের একটা বড় অস্ত্র কিন্তু মোরাল পারসুয়েশন। ব্যাংকগুলোকে আপনি হয়তো জানবেন না যে ওভার এ কাপ অফ টি তাদেরকে হয়তো ব্যাংকার্স মিটিং আছে বা বিভিন্ন সময় টাইম টু টাইম তাদেরকে অভ্যন্তরীণ বৈঠক হয়, অভ্যন্তরীণ এগুলো প্রচার হয় না। হ্যাঁ এগুলো প্রচার হয় না, হ্যাঁ তাদেরকে মানে পারসু করা হয়। যেমন আমরা এক সময় যে ব্যাংকের যে স্প্রেড এটা অনেক বেড়ে গিয়েছিল, আমানতের সুদের হার এবং ঋণের সুদের হার। তা এইটাকে স্প্রেডটাকে কমানোর জন্য আমি নিজে প্রতিদিন একটি করে ব্যাংকের সঙ্গে বসতাম এক্সক্লুসিভ, হ্যাঁ যাতে কারণ ওরা আবার ব্যাংকের মানে তাদের নিজস্ব তথ্য মানে শেয়ার করতে চায় না, স্টেট সিক্রেট। কাজেই প্রতিদিন একটি করে ব্যাংকের সঙ্গে বসে ইন্ডিভিজুয়ালি তাদের হোয়াট ইজ দ্যার প্রবলেম, হোয়াই দ্যার নট। হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু সেন্ট্রাল ব্যাংকে করতে হবে। হ্যাঁ তাদেরকে আপনার প্রতিটি ব্যাংককে ডেকে আপনি দেখবেন যে একটা আছে যে 36টি ব্যাংক করে নাই বা বাকি 22টি ব্যাংক করেছে, এই ধরনের একটা প্রতিবেদন আপনারা দিয়েছেন। তাই যারা করে নাই তাদেরকে ডেকে তাদেরকে মানে তাদের নিচের লেভেলের না, মানে এমডিকে এবং চেয়ারম্যানকে ডেকে আমরা যেটা করতাম, চেয়ারম্যান এবং এমডি আবার অনেক সময় শিখণ্ডী, এমডির কোনো মানে সে যা বোর্ড যা বলে তাই করে। হ্যাঁ আপনার চেয়ারম্যানকে ডেকে এবং এমডির সঙ্গে আপনার সেন্ট্রাল ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে মানে বসা উচিত যে হোয়াই ইউ আর নট ডুইং দিস, কারণ ইউ আর কমিটেড। আপনারা এই কথা দিয়ে আপনারা এটা নিয়েছেন। বিএবি কে ডাকা উচিত, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, তারা অনেক আশ্বাস দিয়েছে। এই জিনিসগুলো সেন্ট্রাল ব্যাংকের ঘন ঘন মানে তাদের দে শুড বি প্রোঅ্যাক্টিভ। হ্যাঁ তাদেরকে প্রোঅ্যাক্টিভ না হলে কিন্তু কাজ হবে না। জি কেন্দ্রীয় ব্যাংক আসলে মৌখিকভাবে এটি বলে কি সুরাহা করতে পারবে বলে আপনার মনে হয়, নাকি মৌখিকভাবে আপনি মোরাল পারসুয়েশন করে অনেক সময় হয়? কারণ ব্যাংকগুলো হয় কি মানে সবাই কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে তার যে গার্ডিয়ান বা রেগুলেটর হ্যাঁ তার কথা শুনে। কিন্তু কিছু কিছু দুষ্ট ব্যাংক আছে, এর মধ্যে সংসারে যেমন দুষ্ট ছেলে থাকে দুষ্ট ব্যাংকও আছে, তারা আপনার জিগজ্যাগ করে পাশ কাটিয়ে যেতে চায়। আমি হয়তো মৌখিকভাবে আপনাকে বললাম, আশ্বাস দিলাম, কিন্তু আদতে সেটি কার্যকর করলাম না। তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। অনেক বড় বড় আমরা ফাইন করতে পারি, অ্যাজ পার ব্যাংকিং কোম্পানিজ অ্যাক্ট ফাইন করা যায়। তাদের ফার্দার লাইসেন্সিং, ব্রাঞ্চ লাইসেন্সিং বন্ধ করে দেওয়া যায়। তাদের আপনার অথরাইজ ডিলার হিসেবে তারা যে মানে বিভিন্ন তারা ফরেন এক্সচেঞ্জ যে ডিলিং করে সেগুলো বন্ধ করে তাদের ব্যবসা বা তাদের পর্ষদকে আপনার শোকজ করা যায়। কিন্তু আমরা যে এই পুরো প্রক্রিয়াটি আমরা দেখলাম মৌখিক, আসলে এখানে কোনো ডকুমেন্টেশনের কোনো কিছু মৌখিকভাবে মানে মালিকও মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন, সরকারও বলেছে মৌখিকভাবে এটি বাস্তবায়ন হবে, কিন্তু কোনো ডকুমেন্টেশন আমরা দেখিনি কোথাও থেকে। না সোজা কথায় যদি কাজ না হয় তখন নিশ্চয়ই আঙ্গুল বাঁকাতে হবে একে, তাই না? আপনার স্ট্রং পদক্ষেপ নিতে হবে। এই জন্য যারা গভর্নর বা ডেপুটি গভর্নর আছে তাদেরকে এখন হয় কি আপনি তোয়াজ করে তো মানে ব্যাংকের প্রত্যেকটি কাজই তো আসলে ডকুমেন্ট ধরে হয়। হ্যাঁ এটা আপনি একটা শক্ত পদক্ষেপ যদি গ্রহণ করে যে, তবে যে জিনিসটা হলো কি যে আপনার মার্কেট, আমরা সবসময় বলি যে মার্কেট উইল ডিটারমাইন, এটা কিন্তু ওভারনাইট করাও কিন্তু মুশকিল আসলে। ওদের দিকটাও দেখতে হবে এবং গ্র্যাজুয়ালি আমার মনে হয় যে বাই ডিসেম্বর একটু সময় আপনাকে দিতে হবে। তারা তো জুলাই থেকে বলছে, জুলাই থেকে বলার পর আবার 9 আগস্ট আবার। হ্যাঁ এটা ওইভাবে পার্টিকুলার ডেটে, এটা এমন না যে এটা এক সময় ছিল যখন মুক্তবাজার অর্থনীতি ছিল না, আমরা বলে দিতাম সার্কুলারের মধ্যে বলা দিত যে এর সুদের হার হবে, এই ঋণের সুদের হার হবে এত %।
ওইটাই মানে ছিল। হ্যাঁ, কিন্তু এখন বাজার ব্যবস্থার উপর ডিপেন্ড করে বাজার কাজেই ব্যাংকগুলোকে, যেগুলো দুর্বল ব্যাংক, যাদের নন পারফর্মিং লোনস অনেক বেশি, হ্যাঁ, তাদেরকে একটু সময়, একটু নার্সিং করে একটু সময় দিয়ে করতে হবে। যে একটু বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে এসে বাকি আলোচনা করব। দর্শক, বিরতির পর ফিরছি টালি খাতায়, সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত টালি খাতা। আমরা ফিরবো আলোচনায়, কিন্তু তার আগে আমরা জেনে নিতে চাই আজকের পুঁজিবাজারের খবর। শুরুতে চলে যাব ঢাকার পুঁজিবাজারে ডিএসসির ওয়েবসাইটে। ডিএসসির ওয়েবসাইট যেটি বলছে আজকে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ডিএসসিএক্স যেটি, সেখানে 23 পয়েন্টের মতো কমেছে এবং অবস্থান করছে 5567 পয়েন্টে। ঠিক এই মুহূর্তে ডিএসসিএস যেটি সরিয়া সূচক, সেখানেও কিছু পয়েন্ট হারিয়েছে। ঠিক এই মুহূর্তে অবস্থান করছে 1273 পয়েন্টে। অন্যদিকে ডিএসসি 30 যেটি বাছাই সূচক, সেখানে 7 পয়েন্টের মতো কমেছে, অবস্থান করছে ঠিক এই মুহূর্তে 1952 পয়েন্টে। অন্যদিকে 2 ঘন্টারও বেশি সময় ধরে ঢাকার পুঁজিবাজারে লেনদেন চলছে। লেনদেন হচ্ছে এখনো পর্যন্ত 380 কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডেরও বেশি, এবং অধিকাংশ প্রতিষ্ঠানেরই আজকে কিন্তু দরপতন হয়েছে শেয়ারের, এবং দেখতে পাচ্ছি 177টির দরপতন হয়েছে। বেড়েছে 92টির, কমেছে অপরিবর্তিত রয়েছে 48টি প্রতিষ্ঠানের শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের দর। ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা, সেটি এক নজর দেখে নিতে চাই। কেপিসিএল এই মুহূর্তে ঢাকার পুঁজিবাজারের টপ 20-তে প্রথম অবস্থানে 87 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে। নাহি অ্যালুমিনিয়াম ঠিক তার পরের অবস্থানে রয়েছে 65 টাকা 10 পয়সায় লেনদেন হচ্ছে। বাংলাদেশ বিএসসিসিএল সেটি লেনদেন হচ্ছে। সাবমেরিন কেবল খুব সম্ভবত 108 টাকা 50 পয়সায় হাত বদল হচ্ছে ঠিক এই মুহূর্তে। 4 নম্বরে রয়েছে বিবিএস কেবল, সেটি 122 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে। এটির বেশ দর বৃদ্ধি ঘটেছে ঢাকার পুঁজিবাজারে। তারপরে দেখতে পাচ্ছি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, সেটি পঞ্চম অবস্থানে রয়েছে টপ 20-র, 79 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে। আমান ফিড ষষ্ঠ অবস্থানে রয়েছে 72 টাকা 40 পয়সায়। কনফিডেন্স সিমেন্ট 196 টাকা 90 পয়সায় লেনদেন হচ্ছে ঠিক এই মুহূর্তে। কেয়া কসমেটিক্স অষ্টম অবস্থানে রয়েছে টপ 20-র, 8 টাকা 70 পয়সায় লেনদেন হচ্ছে ঢাকার পুঁজিবাজারে। সিঙ্গার বিডি ঠিক তার পরের অবস্থানে 211 টাকা 30 পয়সা। স্কয়ার ফার্মা ওষুধ খাতের প্রতিষ্ঠান, সেটি লেনদেন হচ্ছে 278 টাকা 80 পয়সায়। ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি টপ 20-তে রয়েছে। সিটি ব্যাংক, ঢাকা ব্যাংককে দেখতে পাচ্ছি টপ 20-তে। এছাড়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। দর্শক, ঢাকার পুঁজিবাজার থেকে চট্টগ্রামে যাব, সেখানকার হালনাগাদ তথ্য জানাবো। চট্টগ্রামের পুঁজিবাজার বলছে টপ 10-এ, আজকের টপ 10-এ এখানেও রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল, সেটি 108 টাকা 60 পয়সায় লেনদেন। কেডিএস 88 টাকা 10 পয়সা, বেশ দর বেড়েছে ঢাকার পুঁজিবাজারে। কেডিএস এর দর কিছুটা কম দেখেছিলাম। নাহি অ্যালুমিনিয়াম 65 টাকা 60 পয়সা। ন্যাশনাল হাউজিং 80 টাকা। কেয়া কসমেটিক্স দেখতে পাচ্ছি এখানেও রয়েছে 8 টাকা 80 পয়সা। ইস্টল্যান্ড 20 টাকা। মেঘনা সিমেন্ট, সেটি 97 টাকা। প্রোভিটা সেটি দেখতে পাচ্ছি 20 টাকায়। এরপর দেখতে পাচ্ছি রূপালী ইন্স্যুরেন্স খুব সম্ভবত 20 টাকা 50 পয়সা। কেপিসিএল 86 টাকা 60 পয়সা, এবং সিএসপি যে সূচক আজকের, সেটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে 17,121 পয়েন্ট অবস্থান করছে। গতকালকে সেটি শেষ হয়েছিল 17,203 পয়েন্ট দিয়ে। দর্শক, এই ছিল ঢাকা এবং চট্টগ্রামের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। যদিও আজকে চীনা বিনিয়োগকারীদের কাছে ঢাকার পুঁজিবাজারের যে ডিএসসি শেয়ার হস্তান্তর হচ্ছে, কিন্তু তারপর আজকে মার্কেট খানিকটা নেগেটিভই দেখছি। কোনো মন্তব্য করতে চান কিনা মুর্শিদ কলি খান পুঁজিবাজার নিয়ে? পুঁজিবাজারে আপনি দেখেন আপস অ্যান্ড ডাউন থাকবেই। তবে আজকে যে শুভ সূচনা হলো যে আন্তর্জাতিকভাবে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পৃথিবীর যে দুটো বড় মানে শেনজেন এবং সাংহাই তাদের সঙ্গে যে সংযুক্ত হয়েছে, এবং তারা যে আমার মনে হয় এটা খুবই 25%, এটা একটা খুবই পজিটিভ ডেভেলপমেন্ট। কারণ যে জিনিসটা হবে, আমাদের শেয়ার বাজার কিন্তু এতদিন সেই অনেকটা প্রিমিটিভ লেভেলে চলছিল। এখন একটা আন্তর্জাতিক এর মধ্যে একটা, কারণ টেকনোলজি ট্রান্সফার যেটা, যে মানে আধুনিক কলা কৌশল বা স্ট্র্যাটেজিক বিষয়গুলো, যে যেহেতু তাদের যে দুটো স্টক এক্সচেঞ্জের সঙ্গে আপনার সমঝোতা হয়েছে, সে দুটো খুবই মানে আপনার টপ লেভেলে বিশ্বমানের। হ্যাঁ, কাজে এটা একটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত, এবং আমার মনে হয় যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর দ্বারা উপকৃত হবে, এবং আমাদের যে টেকনিক্যাল ক্যাপাবিলিটিস, যে এই ধরনের স্টক এক্সচেঞ্জের যে বিভিন্ন রকম ম্যানিপুলেশন বা নানাবিধ জালিয়াতি আমরা তো কম দেখলাম না, সেগুলো আমার মনে হয় যে, কারণ চাইনিজরা কিন্তু খুব আমাদের দেয়ার ভেরি ক্যাপেবল,
কিন্তু মার্কেটে কিন্তু খুব একটা ইমপ্যাক্ট নেই আজকে, এটা বিনিয়োগকারীদের জন্য খুব একটা সুখবর কিন্তু এখন এটা একদিন হবে না, মানে এটা দীর্ঘ সময়ের ব্যাপার। আমরা টালি খাতার মূল আলোচনায় ফিরছি। সুদের হার নিয়ে কথা বলছিলাম ব্যাংকের। যে মুর্শিদ কলি খান, যে ঘটনাটি সেটি হচ্ছে 6% আমানত আপনি নির্ধারণ করলেন, 9 আপনি ঋণ দেবেন, কিন্তু যখন আপনি আমানত 6 করলেন তখন কি আপনি আমানত পাবেন কিনা? যদি আমানতই না পান সেক্ষেত্রে আপনি 9 কি করে ঋণ দিবেন? দেখেন, আমানত পাবে, কারণ কি আমানতকারীরা কোথায় যাবে? আপনি দেখেন একটা বিকল্প হচ্ছে সঞ্চয়পত্র। তো সঞ্চয়পত্র কিন্তু প্রচুর বিনিয়োগ হচ্ছে সরকারি, এবং এখানে কিন্তু আবার যেমন পেনশন সঞ্চয়পত্র, এটা কিন্তু শুধু পেনশনাররা পায়, সরকারি বা যারা আধা সরকারি। আবার পরিবার সঞ্চয়পত্র, এটা শুধু মহিলাদের জন্য। হ্যাঁ, কাজেই যারা স্মল, সরকার আবার বলেছে তারা সুদের হার পর্যালোচনা করবে, এখনো তো নির্বাচনের জন্য করছে না, করবে না, জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, নির্বাচনের পর তিনি সঞ্চয়পত্র রিভিউ করবেন। কিন্তু এর আর বিকল্প হচ্ছে আপনার এই যে আপনি যে বললেন পুঁজিবাজার। তা পুঁজিবাজার নিয়ে আমাদের মানে ঘর পোড়া গরুর মতন আমাদের লোকরা যখন খুব দেখে যে লাভ, হ্যাঁ, একেবারে মানে ঝাঁপিয়ে পড়ে, আবার লোকসান হলে সর্বশান্ত হয়, তারা আবার রাস্তায় নামে। পুঁজিবাজারের উপর আমার মনে হয় যে ওই যে কনফিডেন্স, যেটা মানে যে নির্দিষ্ট সময়ের পরে, ওইটা কিন্তু মানুষের নাই। আমরা যে লং টার্ম ফাইন্যান্সিং এর কথা বলি, সেটি তো পুঁজিবাজার থেকে হওয়া উচিত। অবশ্যই হওয়া উচিত। সেটি আসলে ব্যাংকগুলো করে, সিন্ডিকেট লোন করার মতো। হ্যাঁ, এটা এই জিনিসটাই কিন্তু মানে এইটাই ট্রান্সফার করা উচিত পুঁজিবাজারে। কারণ পুঁজিবাজার থেকে যদি আপনি লং টার্ম ফাইন্যান্সের জন্য, তাহলে কিন্তু ব্যাংকগুলোর উপরে এই যে অনৈতিক যে চাপ, ব্যাংকগুলো বলে হ্যাঁ, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে। এবং ব্যাংক ছাড়া আর আপনি কোথায় টাকা রাখবেন? টাকা তো আপনি সিন্ধুকে বা বালিশের নিচে রাখতে পারবেন না। কাজেই 6% হোক, 6%-এ আসবে। কিন্তু যেহেতু সঞ্চয়পত্রের সুদ হার রিভিউ হচ্ছে না, তার মানে এখনো আমানতকারীদের কাছে সুযোগ রয়ে গেছে, মানে এখনো তাদের কাছে সুযোগ রয়ে গেল যে ব্যাংক থেকে প্রয়োজনীয় টাকা উঠিয়ে তারা সঞ্চয়পত্র কিনতে পারবে। অনেকেই সেটি করছে। না, কিন্তু এখানে আবার একটা কথা আছে, সঞ্চয়পত্রে কিন্তু একটা লিমিটেশন আছে, এর বাইরে মানে এর উপর আপনি কিনতে পারবেন না। কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করেছি যে সুবিধা বঞ্চিত মানুষের জন্য এটি হলেও যারা সমাজের সবচেয়ে বেশি সুবিধাভোগী তারা সঞ্চয়পত্র কিনে, কিন্তু কিনলেও কিন্তু একটা আছে, যেমন আপনি পেনশনার সঞ্চয়পত্র 50 লাখ টাকা ম্যাক্সিমাম, তারপরে আপনি যে 3 মাস অন্তর যে সেটা 30 লাখ, একক ক্ষেত্রে যৌথভাবে আপনার 60 লাখ। হ্যাঁ, এতে আপনি হয়তো আপনি 1 কোটি 2 কোটি টাকা আপনি বিনিয়োগ করতে পারবেন। যারা বড় বিত্তশালী, তারা কিন্তু নিজের নামে না কিনে তাদের দরিদ্র আত্মীয় স্বজন বা স্বল্প পরিচিত তাদের নামেও কিনেন। এই ধরনের ঘটনাও ঘটেছে। সেক্ষেত্রে এই সব ঘটনা আপনি কি করে বন্ধ করবেন? সেই জন্য সেই বিষয়গুলোকে আপনার মানে কঠিনভাবে, কারণ ওখানে কিন্তু আজকাল যেটা হয় আপনার যে সঞ্চয়পত্র মানে ইএফটি চালু হয়েছে, আপনার যে ব্যাংক নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রফিট এবং মূল ট্রান্সফার, এবং ব্যাংক যার নামে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে আর কি। এগুলো আস্তে আস্তে আপনার করে, ব্যাংকেও করে, আপনার অন্যের নামে বেনামিতে আপনার এফডিআর করে না যে তা না। তো এগুলো মানে কারেক্টিভ অ্যাকশনস মানে স্টেপ বাই স্টেপ হবে। তবে মানুষ হয় কি যে ব্যাংকে মানুষ অনেকটা বাধ্য হয়ে, এখানে কিন্তু আমরা যে যদি আমরা 9%-এর ঋণ দান করতে না পারি, তাহলে 6% আমানতকারীদের আপনার বঞ্চিত করার কোনো মানে হয় না। ইনফ্লেশন হিসাব করে, হ্যাঁ, এটা ইনফ্লেশনকে আপনি যদি হিসাব করেন, কারণ আপনার ইনফ্লেশন 5 থেকে 6, কাজে যদি 1 বছর পর দেখা যাবে যে আপনার 100 টাকাই রয়ে গেল, হ্যাঁ, কাজে খুব একটা লাভ হয় না। এতে কিন্তু সাধারণ জনগণ বঞ্চিত হয়। যখনই সুদের সঞ্চয়পত্রের সুদের হার কমানোর কথা ওঠে, আমাদের মাননীয় মানে কিছু মন্ত্রী আছেন, যেমন মাননীয় কৃষিমন্ত্রী, উনি কিন্তু সংসদে দাঁড়িয়ে এর তীব্র বিরোধিতা করেন। হ্যাঁ, কারণ এই জিনিসগুলো হলো কি, সঞ্চয়পত্রগুলো হলো নির্দিষ্ট যারা সোশ্যাল সেফটির আওতায় পড়ে, সামাজিক নিরাপত্তার আওতায় পড়ে আসলে বিষয়। সরকার তো আর ওই বেসরকারি ব্যাংক মালিকদের মতন প্রফিট ম্যাক্সিমাইজার না। সরকারের কতগুলো মানে আপনি কিছু বিত্তশালীকে সুবিধা বন্ধ করে দিতে গিয়ে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে আপনি বঞ্চিত করবেন, সমস্যায় ফেলবেন। আমি মনে করি যে সে কারণেই তিনি হয়তো সঞ্চয় এটা খুবই একটা মানে জনদরদি বক্তব্য। জি, এই তো গেল মানে আমানতকারীদের কথা, যারা সাধারণ আমানতকারী তাদের কথা। কিন্তু যারা আসলে ব্যাংকার, তাদের ক্ষেত্রে আমরা দেখছি এই ধরনের ঘটনা ঘটছে। এক ব্যাংক আরেক ব্যাংকের কাছ থেকে বড় যে মোটা অঙ্কের যে আমানত সেটি
কিছু পরিমাণ সুদের হার বাড়িয়ে দিয়ে সরিয়ে নিচ্ছে। 200 কোটি টাকার ফান্ড, 300 কোটি টাকার ফান্ড 6%-এর জায়গায় 7% অফার করছে, 7-এর জায়গায় 8% অফার করছে। এটা আমি যেটা বলেছি যে মার্কেট মানে ব্যাংকগুলোর মধ্যে মার্কেট উইল ডিটারমাইন, যেহেতু যে ব্যাংক টাকা পাচ্ছে না, যার আমানত মানে মোটেই নাই, সেই 6%-এর জায়গায় যদি 7% অফার করে মানে পায়, এবং ওই ব্যাংকও মনে করে আমি তো 1% বেশি পাচ্ছি, হ্যাঁ, কাজে এটা ঘটবে, এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু এতে করে কিছু ব্যাংক যারা মানে 6% আমানতই ফিক্স থাকলো, তারা তো লিকুইডিটি ক্রাইসিসে পড়ে যাবে। তারা আপনার ক্রাইসিসে পড়বে, মানে এই জিনিসগুলো কারেকশন হয়ে যাবে। আপনার একটা দুটো ব্যাংক বা 2-4টা ব্যাংক এটা করলো অনৈতিক, এগুলো সবসময় হয় আর কি। আপনি যদি 10%, আপনি যদি 7% ইন্টারেস্ট আসলে ড্র করেন বা অফার করেন, সেক্ষেত্রে আমার কাছে তো কেউ আসবে না। আমার কাছে যারা ছিল তারাও আমার কাছ থেকে আপনার কাছে চলে যাবে, তখন আমি তো সংকটে পড়বো। এগুলো সবসময় ঘটে, এটা নিয়ে খুব মানে উৎকণ্ঠিত হওয়ার কিছু নাই। এগুলো মানে এক ব্যাংক আরেক ব্যাংক থেকে মানে বড় অঙ্কের আমানত ভাগিয়ে নেয়। অনেক সময় তারা বড় বড় অফিসারদেরকে বিভিন্ন রকম উপঢৌকন দিয়ে বড় মানে অঙ্কের আমানত নিয়ে আসে, তো এগুলো ঘটে। এগুলো কিন্তু সরকারি যে মানে আপনার প্রতিষ্ঠানগুলো, আপনার সরকারি যেমন সরকারের যে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক রয়েছে, তারা 6% তারাও তো রাখতে চায় না। আপনার যে কথা হলো মানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের যে অর্থ, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর যে ফান্ড, হ্যাঁ, কথা হলো যে রাষ্ট্রায়ত্ত, সেখানে তো রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, তারা তো 6%-এ আপনার, কারণ তারা তো সরকারের একটা যে আছে প্রজ্ঞাপন। এটা খুব স্বাভাবিক সত্য, যেখানে আপনি ইন্টারেস্ট রেট বেশি পাবেন একজন আমানতকারী হিসেবে আপনি সেখানেই যাবেন। ডেফিনেটলি এটি যে কোনো আমানতকারীর ক্ষেত্রেই সত্য। তবে এটা কিন্তু ওভারনাইট, আমি সবসময় বলি ওভারনাইট এটা হবে না, এটা আস্তে আস্তে ঠিক হবে। এবং আরেকটা কথা কি, আপনি দেখেন এই 9%-এর যে কথা বলছেন না, আপনি আমাদের দেশের ব্যাংকের মালিক কারা, আপনি যদি বেসরকারি ব্যাংকগুলোর মালিক কারা, আপনি যদি দেখেন যে আমাদের দেশের বড় বড় ব্যবসায়ীরা, তারাই কিন্তু আবার মানে বড় বড় ইন্ডাস্ট্রি বা বড় বড় শিল্প যে বিনিয়োগ করে, অন্য ব্যাংক থেকে ঋণ নেয়, তাদেরও কিন্তু ওই বেশি হারে ঋণ নিতে হচ্ছে। কাজেই তারা তাদের পারস্পরিক স্বার্থে কিন্তু তারা এটা কমিয়ে আনবে, কারণ তাদের নিজেদের অস্তিত্বের স্বার্থে। তবে এটা হয়তো একটু সময় লাগবে, হয়তো নির্দিষ্ট ডেট দিয়ে 6 আগস্ট বা 9 আগস্ট হবে না। কারণ আপনি যদি 40টা ব্যাংকের মানে মালিকানা যে স্ট্রাকচারটা যদি দেখেন, যে কারা, তারা দেখবেন যে দেশের সব বড় ব্যবসায়ীরা, এবং তাদের সবাই ব্যবসা আছে, তারা অন্য ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, তাদের তো বেশি সুদে ঋণ নিতে হচ্ছে। কাজেই তারা তাদের স্বীয় স্বার্থে, নিজেদের স্বার্থেই ঋণের সুদের হার কমিয়ে নিয়ে আসবে। কিন্তু যদি এমনটি হয় যে যারা আসলে ব্যাংকার, যারা ব্যবসায়ী, তারাই যদি কমে ঋণ পান, অন্যান্য সাধারণ যারা ব্যবসায়ী তারা যদি না পান, সেক্ষেত্রে তো সেটি হচ্ছে না। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকের এখানে একটা বিশাল মানে ভূমিকা আছে। কেমন ভূমিকা? তারা এই জিনিসটাকে খুব মনিটর করবে, মনিটরিং করে তারা দেখবে যে এই ঋণটা গুটি কয়েক মানে ভেস্টেড, আমরা শুধু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ এই সুবিধাটা পাচ্ছে, নাকি যারা আপনার সাধারণ যারা জনগণ বা বড় অন্যান্য যারা ব্যবসায়ী রয়েছে তারা পাচ্ছে এই সার্কেল, এই বেল্টের বাইরে। এক্স্যাক্টলি, এখানে মানে যে সুপারভিশন এবং মনিটরিং, এর একটা বিশাল একটা মানে এফেক্টিভ। কেন্দ্রীয় ব্যাংক আরো কি করতে পারে সেটি বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে আরো জানবো। আরেকটি বিরতি নীতি হচ্ছে দর্শক, আরেকটি বিরতির পর ফিরছি টালি খাতায়, সঙ্গে থাকুন। দর্শক, আপনারা দেখছেন টালি খাতা, আমরা আবার ফিরছি আলোচনায়। জনাব মুর্শিদ কুলি খান, যদি এরকমই ঘটনা ঘটে যে এক ব্যাংক যদি আরেক ব্যাংক থেকে এরকম আমানত সরিয়ে নিতে শুরু করে, সেক্ষেত্রে আসলে ব্যাংকের যারা এমডি, শীর্ষ নির্বাহী, তাদের সম্পর্কের মধ্যে তো এক ধরনের টানাপোড়েন তৈরি হয়, ব্যাংকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। এটি তো সামগ্রিকভাবে ব্যাংকিং খাতে দেখেন, আপনি ব্যাংকিং ইজ মানে ইটস এ পারফেক্ট কম্পিটিশন, আপনার ইটস এ ম্যাটার অফ কম্পিটিশন, তাই না? আপনার মানে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। হ্যাঁ, ব্যাংকিং আপনি তো এইভাবে যে আইন করে যে একজনের তো একজনে নিতে পারবে না, সবাই কিন্তু যার যার রিসোর্স পজিশন নিয়ে। সবাই যদি 6 করতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। সবাই যদি যার যার, হ্যাঁ, এখন কথা হলো যে 6 পাচ্ছে না, আপনি কি মনে করেন একটি, আমি নাম বলবো না, একটি ব্যাংক খুবই বিপদগ্রস্ত আছে, এখন সেই ব্যাংকে 6 কে রাখবে টাকা, এখন ডেফিনেটলি সে তো একটু উচ্চ হার দিয়ে
অন্য ব্যাংক থেকে আনতে চাবে একে। হ্যাঁ, তো এই ধরনের যে মানে এটা কিন্তু ইটস এ ম্যাটার অফ কম্পিটিশন। এটা কিন্তু সেই আগেও ছিল, এখন যে কাজে 0.5% বা আপনার 1%, এটা নিয়ে খুবই শঙ্কিত হওয়ার কিছু নাই। এটা ব্যাংকের মধ্যে বিভিন্ন রকম কম্পিটিশন থাকে। এক ব্যাংক তারা তাদের বড়োয়ার নিয়ে যায়, আরেক ব্যাংক তাদের আপনার আমানত নিয়ে যায়। এটা ইট ইজ এ ম্যাটার অফ, এটা মানে কি বলে যে আপনি বরং ভাইব্রেন্ট। হ্যাঁ, এখন 6 যে সব ব্যাংক একেবারে, হ্যাঁ কথা হলো যে আপনি যে একটা ফাইন্যান্সিয়ালি ডিস্ট্রেসড ব্যাংক সেখানে 6-কে রাখতে যাবে। ডেফিনেটলি আমি 6 রাখতে গেলে আমি একটা মানে খুব ভালো ব্যাংকে আমার আমানতের যে রক্ষার জন্য, আমানতের যাতে আমানত খেয়ানত না হয়, তাই না? কিন্তু আমরা যেই কৌশলটি জানি, যেই ব্যাংক যত বেশি আপনাকে হায়ার ইন্টারেস্ট অফার করবে তার মানে সেই ব্যাংকের অবস্থা তত বেশি খারাপ। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আপনি বিপদে রয়েছেন বলেই তো আমাকে উচ্চ হারে সুদ অফার করছেন। অ্যাবসলিউটলি। তো এই জিনিসটা কিন্তু আমাদের হয় কি, আমাদের যে যারা মানে দর্শক যারা আমানতকারী, তারা কিন্তু আপনি দেখেন আমাদের দেশে কিন্তু এই বড় বড় যে এর আগে এই যে যুবক, তারপরে বা এই ধরনের ডেস্টিনি, হ্যাঁ এরকম বহু কেলেঙ্কারি, উচ্চ সুদ অফার করে, হ্যাঁ উচ্চ সুদ অফার করে। এখনো আপনি দেখবেন বিভিন্ন রকম কোঅপারেটিভ, এটা সেটা, হ্যাঁ সোসাইটির নামে ঘটনা ঘটে। এবং এত এত ইসের পরও কিন্তু মানুষ যাচ্ছে। মানুষ যে যাচ্ছে না তা না, হ্যাঁ মানুষ কিন্তু আপনার তারপরে কেউ যদি 2% বা 3% দেয় সেখানে যাচ্ছে। তারপরে যে লিজিং কোম্পানিগুলো আছে, তারপরে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো আছে, হ্যাঁ তারাও দিচ্ছে। কাজেই আপনি মানুষকে ঠকাবেন কিভাবে? মানুষ তার ওই, তাহলে 6% যে আমানত, এটি তাহলে ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ থাকলো না? আমি সেটা বলবো না। এটা ডেফিনেটলি ইট উইল হ্যাভ এ মানে ইট উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট, ইট উইল হ্যাভ অ্যান ইম্প্যাক্ট। সরকারি ব্যাংকগুলো তো আপনার মানবেই এখন, কিন্তু এটা যে একেবারে মানে কিছুটা হেরফের যে হবে না, আমি সে অ্যাসুরেন্স আপনাকে দিতে পারি না। কারণ ব্যাংকিং ব্যবসায়ী হলো ইটস এ ম্যাটার অফ কম্পিটিশন। হ্যাঁ, কেউ কাউকে এখানে ছাড় দেয় না। তাহলে আর আসলে একত্রে বসে এরকম মানে ঘোষণা দেওয়ার কি প্রয়োজন ছিল? যদি সেটা তাদের একটা সংগঠন আছে, তারা একটা মানে একসঙ্গে তারা বসে একটা সিদ্ধান্ত নিল, একটা জেনারেল একটা ডিসিশন নিয়ে। যদি বিষয়টি যদি এরকমই দাঁড়ায় শেষ পর্যন্ত, তাহলে তো আসলে এমন সিদ্ধান্ত না না এমন সিদ্ধান্ত তো মানে এই জন্যই তো বলছি যে এটা হলো একটা মানে যেহেতু মুক্তবাজার অর্থনীতি, এখানে মার্কেটটা আপস অ্যান্ড ডাউন। আপনি কি শেয়ার বাজারেই তো আপনি বললেন যে এটা আজকে কমেছে, আজকে বেড়েছে, হ্যাঁ তো এরকম মানে সুধার যে একেবারে 6 একেবারে সীমাবদ্ধ থাকবে। হ্যাঁ, কোনো ব্যাংক যদি একদম সে যদি তার ক্রাইসিস হয়ে যায়, লিকুইডিটি, তার যদি একদম টাকা না থাকে, সে কি তখন সে হয়তো মনে করবে যে 0.25 বেসিস পয়েন্ট বেশি দিয়ে হলো। আপনি যেটা বললেন, যে রিপোর্টটা আপনি দেখালেন, তা সেখানে যে জিনিসটা হলো ব্যাংকিং ইজ এ ম্যাটার অফ কম্পিটিশন। এখানে কোনো আরো ব্যাংকাররা হলো প্রফিট ম্যাক্সিমাইজার, কমার্শিয়াল ব্যাংকাররা, তাই না? কাজেই তারা কিন্তু তাদের প্রফিটের জন্য they can go to any extent. এই জন্যই সেন্ট্রাল ব্যাংকের লাগাম টেনে ধরতে হয়। সেন্ট্রাল ব্যাংকের প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রতিবেদনে আপনি নিশ্চয়ই লক্ষ্য করলেন যে কেন্দ্রীয় ব্যাংকের যিনি মুখপাত্র, দুঃখিত, তিনি বলছিলেন যে যদি কোনো ব্যবসায়ী 9% যদি ঋণ না পান, সেক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকে অভিযোগ করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে অভিযোগ আমলে নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে। কিভাবে, কোন প্রক্রিয়ায় একজন ব্যবসায়ী অভিযোগ করতে পারেন কেন্দ্রীয় ব্যাংকের কাছে ব্যাপারে? এটা আমি আপনাকে বলি যে কেন্দ্রীয় ব্যাংকের একটা ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার্স মানে সেল। সেই আপনি অভিযোগ করতে পারেন বা সরাসরি গভর্নরের কাছে আপনি অভিযোগ করতে পারেন। হ্যাঁ, এখন সেই অভিযোগটি আমলে নিয়ে সেটার সমাধান কতদিনে হবে, ততদিনে দেখা গেল হয়তো আপনার ওই ব্যবসায়ীর প্রয়োজন শেষ হয়ে গেল ঋণের। হ্যাঁ, সেই কথাটা আর কি। এরকম যদি 2-একটা মানে ঝটপট একটা দৃষ্টান্ত আমাদের সামনে থাকতো, তাহলে হয়তো আমরা মানে আশান্বিত। আপনি তো দীর্ঘদিন ডেপুটি গভর্নর হিসেবে কাজ করেছেন বাংলাদেশ ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকে। সেক্ষেত্রে এমন কোনো নজির কি আপনার স্মরণে আছে কিনা বা ঘটেছে কিনা যে কোনো ব্যবসায়ী কোনো ব্যাংকের, নির্দিষ্ট কোনো ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ করেছেন এরকম কোনো সুধার বা অন্য কোনো সমস্যা নিয়ে, সেটি কেন্দ্রীয় ব্যাংক আমলে নিয়ে সমাধান? দেখেন, এই যে কাস্টমার যে মানে আপনার ইন্টিগ্রিটি এবং ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি এবং কাস্টমার্স কেয়ার যে একটা ডিপার্টমেন্ট করা হয়েছে, আগের নাম ছিল ভিজিলেন্স আমাদের সময়। তো আমরা কিন্তু অনেক অভিযোগ পেতাম। অভিযোগ পাওয়ার পরে কিন্তু অভিযোগটা হয় অনেক সময়
অনেকে অভিযোগ করে জাস্ট হয়তো আপনি গেলেন ব্যাংক আপনাকে ঋণ দিল না, আপনার কাগজপত্রের অভাব আছে, আমাকে হাই ইন্টারেস্ট আপনাকে কাগজপত্রের অভাব আছে, ডকুমেন্টেশন বা আপনার ল্যান্ডের যে কোলাটারাল সেখানে ডিফেক্ট আছে, তাই না? অনেক কারণে ব্যাংক টাকা না দিতে পারে, অনেকে বুঝে না বুঝে অনেক সময় অভিযোগ করে। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো এই অভিযোগগুলো পাওয়ার পরে তারা তদন্ত করে, তারা ওই ব্যাংকের ব্যাখ্যা চায়, নিজেরা যায়, কাগজপত্র দেখে, তারপরে এরকম অনেক সমাধান মনে হয়েছে, অনেক সমাধান হয়। যে এখন আপনি কাউকে যে মানে তখন তো এরকম কোনো নিয়ম ছিল না যে 9% দিতে হবে। ব্যাংক কাস্টমার রিলেশন, আমরা যেটা মানে জোর দিতাম যে ব্যাংক কাস্টমার রিলেশনশিপ, হ্যাঁ, যে সবসময় এইটা কিন্তু ব্যাংকার্স কাস্টমার রিলেশনশিপের উপরে জোর দেওয়া হতো। এখন একজন খারাপ কাস্টমার এবং যে মানে আপনি ডেলিনকুয়েন্ট, হ্যাঁ, বড়োয়ার যাকে বলা হয়, আপনি তো জোর করতে পারেন না ব্যাংকে যে ওকে ওই ডেলিনকুয়েন্ট বড়োয়ার তাকে আপনি এই নিম্ন হারে আপনি ঋণ দেন। তাহলে কি হবে? তাহলে এই যে বিভিন্ন আপনি দেখছেন যে চামড়া খাতে যে জনতা ব্যাংকের যে অ্যানুয়াল ট্যাক্স বা আপনার কি বলে ওই অন্যান্য বড় বড় যে হলমার্ক এই ধরনের কেলেঙ্কারি হবে। কাজেই দেখতে হবে, কাস্টমার ইন্টিগ্রিটিও দেখতে হবে। মানে শুধু অভিযোগ করলেই হবে না, অভিযোগের সত্যতা এবং পুরোপুরি বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। অসংখ্য ধন্যবাদ মুর্শিদ কুলী খান টালি খাতায় সময় দেওয়ার জন্য আমাদেরকে। দর্শক, এই ছিল আমাদের ইসলামী ব্যাংক নিবেদিত আজকের টালি খাতায়। সঙ্গে থাকুন 24 ঘন্টা।